নমস্কার, শুভ সন্ধ্যা। সেলেব ক্রনিকলের আজকের এপিসোড একদম অন্যরকম। আমাদের সাথে আজকে আছে একজন বিশেষ অতিথি। অতিথি বলবো না, কারণ তার সাথে আমার সম্পর্ক বহু বছরের। আমাদের সবার প্রিয় শেখর কাকু। তিনি অ্যাকচুয়ালি শুধু শিক্ষক নন, কারণ তিনি অ্যাকচুয়ালি শিখিয়েছেন কিভাবে এই পথকে শিক্ষার মাধ্যমে নিয়ে যাওয়া যায়। আজকে শেখর কাকু একটা বিশেষ টপিকের ওপর কথা বলবেন, তো শেখর কাকু সেটা নিজেই আমাদের সামনে তুলে ধরবেন। আমি হ্যান্ড ওভার টু কাকু। কাকু, তুমি শুরু করো। আজকে যে এসেছি আমরা এখানে, সেটা যে বিষয়ের জন্য বলতে বলা হয়েছে, রবীন্দ্রনাথের নাট্যকাব্য কর্ণকুন্তী সংবাদের কিছু দুই চরিত্র কুন্তী এবং কর্ণ সম্পর্কে, যা রবীন্দ্রনাথ মহাভারতের উদ্যোগ পর্ব থেকে নিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের লেখার জন্য যে ইচ্ছেটা, সেটা ছিল না। এই ইচ্ছেটা জাগিয়েছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তার একটা চিঠি থেকে আমরা জানতে পারি যে কবিকে বলেছিলেন, বন্ধু জগদীশচন্দ্র, আপনি তো কাহিনী কাব্যগ্রন্থে পুরাণের অনেক চরিত্র আনলেন, তা কর্ণকে নিয়ে কি কিছু ভাবা যায় না? তখনই রবীন্দ্রনাথের মাথায় এই নাট্যকাব্যের পরিকল্পনাটা এসেছিল। মহাভারতের পাশাপাশি কর্ণকুন্তীকে যদি সমান্তরাল রেখে আমরা দেখি, বিস্তর ফারাক আছে। প্রথমত ওটা মহাকাব্য, এটা নাট্যকাব্য আধুনিক যুগের। আর দুটি চরিত্রের মধ্যেও আধুনিকতার ছোঁয়া এনেছেন। পৌরাণিক ছোঁয়াটা নেই এখানে, একেবারেই পৌরাণিক ছোঁয়াটা আমরা এখানে পাবো না। মাতা এবং পুত্রের যে দ্বন্দ্ব বা বিষাদান্ত পরিণতি, সেটা আরো নিবিড় গভীর হয়েছে রবীন্দ্র নাট্যকাব্যে। প্রথমত একটা জায়গা লক্ষ্য করব যে মহাভারতে কুন্তী এসেছিলেন দুপুরবেলা, যখন কর্ণ তার সূর্য প্রণাম, ধ্যান, প্রার্থনা সেরে উঠে যে যা চায় তাকে তাই দান করেন। সেটা জেনে মাতা কুন্তী, যদিও কর্ণ জানেন না, রবীন্দ্রনাথের কর্ণ জানেন না যে ইনি তার মা বা জননী, তখনই কুন্তী অনেকটাই স্বার্থপরের মতো চাইতে এসেছিলেন অর্জুনের প্রাণ ভিক্ষা। কারণ কুন্তী তো জানতেন যে কর্ণের হাতেই অবধারিত মৃত্যু তৃতীয় পাণ্ডবের। এখানে আমরা দেখি মহাকাব্যের মহানায়িকা কুন্তী অনেকটাই স্বার্থপর ভাবে বা নিজের স্বার্থ চরিতার্থ করতে এসেছে, যে ওই সময় কর্ণ ফিরিয়ে দিতে পারবে না আমার প্রার্থনা। কিন্তু রবীন্দ্রনাথের কুন্তী এসেছেন শিবিরে, যেটা আসা উচিত নয় নারীর, যুদ্ধের শিবিরে সন্ধ্যাবেলায়। কেন সন্ধ্যাবেলায় এলেন? আধুনিকা নারী, রেনেসাঁসের নারী কুন্তী, তার এই লজ্জা রাখতে কোথায়? কানীন পুত্র কুন্তী কর্ণকে এসেছে প্রাণ ভিক্ষা চাইতে অর্জুনের। কুন্তী জানেন কর্ণ আমার জ্যেষ্ঠ পুত্র, কোন লজ্জায় তিনি সেই প্রার্থনাটা করবেন। তাই এখানে রবীন্দ্রনাথ আশ্চর্য রকম সুন্দরভাবে কুন্তীকে অনেকটা আধুনিক চরিত্রে রূপদান করেছেন। এই জিনিসটার মোটিভটা আমরা পাই রবীন্দ্রনাথের অনেক কবিতায় বা গানে। বিশেষত একটা রবীন্দ্রসঙ্গীত আছে, ভারী সুন্দর, কুন্তীর সঙ্গে মিলে যায়। সেটা গধূলি লগনে মেঘে ঢেকেছিল তারা। এই গানের সঞ্চারী অংশে দেখতে পাই যে সেখানে রবীন্দ্রনাথ লিখেছেন যে
আকাশ মুখর ছিল যে তখনও ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। এখানেও কিন্তু সেই মুখটা নিচু করে আর মাঝখানে বর্ষণ ক্লান্ত বর্ষাটাকে দেখানো হয়েছে, মুখের দিকে তাকানো যায়নি। কুন্তিও সেই রকম কর্ণের মুখের দিকে তাকাতে পারেনি। সন্ধ্যার আঁধার এসে গেছে, নেমে এসেছে। সোজাসুজি কর্ণের দিকে সরাসরি চোখ রাখতে পারেননি কুন্তি। এইভাবে রবীন্দ্রনাথ কর্ণকুন্তী সংবাদে কুন্তি চরিত্রটাকে একেবারে 19 শতকের রেনেসাঁসের বা নবজাগরণের আধুনিকা নারী রূপে প্রতিফলিত করেছেন, মহাভারত থেকে সরে এসে। আমাদের একটা প্রশ্ন যেটা টিমের তরফ থেকে কাকুকে করা হয়েছে যে এই যে কর্ণকুন্তী সংবাদের ভাষা, ছন্দ ও শৈলী নিয়ে তোমার মূল্যায়ন কি? মানে এই বিশেষ যে সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে? কর্ণকুন্তী সংবাদ নাট্যকাব্যটা বললাম যে রবীন্দ্রনাথের কাহিনী কাব্যগ্রন্থের সর্বশ্রেষ্ঠ নাট্যকাব্য। এর আগে যেটা এবং অনেক পরে লেখা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারিখটা অনেক পরে আছে, কারণ রবীন্দ্রনাথের পরিকল্পনা ছিল না। গান্ধারীর আবেদন দেখেছি, গান্ধারী এক আশ্চর্য নারী, একই রকম 19 শতকের ওই নবজাগরণের রানী নারী হিসেবে তিনি আমাদের সামনে উপস্থাপনা করেছেন রবীন্দ্রনাথ। আর এখানে কর্ণকুন্তী সংবাদের যে ভাষা, সেটা এই ভাষার মধ্যে আছে একটা অসাধারণ নাটকীয়তা। কারণ নাট্যকাব্য বলতে গেলে যেটা বুঝি আমরা, তার মধ্যে কাব্যগুণটা তো যথেষ্ট পরিমাণে থাকবে, তার মধ্যে নাটকীয়তা থাকবে। আর নাটকীয়তার প্রধান আঁকটাই হলো সংলাপ। সেই সংলাপে কেউ কোনো কম যাচ্ছেন না এই দুই চরিত্র। কুন্তি যতটা সুন্দরভাবে বলেছেন, কর্ণ ঠিক ততটা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন তার সংলাপের মাধ্যমে। যে সংলাপগুলো মানিয়ে গেছে, একেবারে রবীন্দ্রিক সংলাপ। রবীন্দ্রনাথের হাত ছাড়া তো কর্ণকুন্তী সংবাদ তৈরি হতে পারত বলে মনে হয় না। তাই ছন্দ, নাট্যকাব্যে যে ছন্দটা করেছেন, সেই ছন্দটার মধ্যেও আছে একটা তার এই উত্থান পতন, বা নাটকটা তো স্টেজে অভিনয় হয়, কিন্তু নাট্যকাব্যটা আবৃত্তিযোগ্য বটে, সেটার দিকে নজর রাখতে হয়। শুধু অভিনয়ের যোগ্য নয়, আবৃত্তিযোগ্য। সেই আবৃত্তির যে সংলাপগুলো, সেটাকেও সেই ধরনের সংলাপের মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেছেন। মাঝে মাঝে দীর্ঘ সংলাপ আছে কয়েকটা, আবার ছোট ছোট সংলাপে, একদম ক্ষুদ্র সংলাপের মাধ্যমেও দেখতে পেয়েছি অন্তর্দ্বন্দ্ব দুটি চরিত্রের ফুটে উঠছে। এই যে রচনা, ধরো এই রচনার পাঠ আজকের দিনে আমাদের কি শেখাচ্ছে? আজকের দিনে একসময় কলেজ বা ইউনিভার্সিটিতে এই নাট্যকাব্য পড়ানো হতো, এমনকি স্কুলেও 11-12 রাখা হয়েছিল। এখন স্বভাবতই স্কুলের সিলেবাস থেকে বা পাঠ্যক্রম থেকে অনেকটা দূরে সরে এসেছেন রবীন্দ্রনাথ। যাই হোক, আজকের দিনে আর কর্ণকুন্তী সংবাদ নাট্যকাব্যটা কেন চিরকালের জন্য পাঠযোগ্য আমাদের শিক্ষা কেন্দ্রে, বিশেষত কর্ণ চরিত্রটাকে জানার জন্য। মহাভারতে কর্ণকে আমরা যেভাবে উপস্থাপনা করতে দেখেছি, ব্যাসদেব বা দ্বৈপায়ন করেছেন, এখানে তো সেটা নয়। এখানে কর্ণ একেবারে সততার প্রতিমূর্তি। তার বীরত্ব, কর্তব্যবোধ, তার আদর্শ পরায়ণতা, তার যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান, এই যে বলছেন উনি, এই কথার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি কি, যে কর্ণ নিষ্ফলের দলেই থাকবেন, আমি রব হতাশের নিষ্ফলের দলে। কুন্তী তার জ্যেষ্ঠ পুত্র জেনেছেন, কর্ণ জেনেছেন যে পাণ্ডব কুলের সেই সবচেয়ে বড় সন্তান, তথাপি ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। এই আদর্শভ্রষ্ট যুগে কর্ণকে আমাদের ভীষণ প্রয়োজন, তাকে অনুধাবন করা,
আজকে যুব সমাজ যাতে কর্ণকে চিনতে পারে, তার ন্যায় পরায়ণতায়, তার বীরত্বে, যেখানে আমরা মহাভারতের চিহ্নটুকু পাবো না, সেখানে কর্ণের অনেক ছলনা আছে। সুবিধা ভোগ করেছেন, সেখানে কর্ণ অনেক কুকর্মের সঙ্গে জড়িত। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কোনো দিকে রবীন্দ্রনাথ যাননি। যেটা প্রয়োজন মানুষের চরিত্রে, তার জীবন গঠনে, তার জীবনের চলার পথে যেভাবে একটা পুরুষকে তৈরি হতে হয়, তার পরিণতি যাই হোক না কেন, তার জীবনের চলার পথটা কর্ণের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং প্রয়োজনও আছে। আর কুন্তিকেও প্রয়োজন আছে নারী সমাজে। এই কুন্তি মহাভারত থেকে সরে এসে যে রবীন্দ্রনাথের একটা অনন্য সৃষ্টি হয়ে উঠেছেন, তার সেই কুন্তির মধ্যেও আমরা দেখেছি যে তার চরিত্রের মধ্যে যে জ্বালাটা আছে, পুত্রকে ত্যাগ করা, লোকলজ্জা সমাজ লজ্জার ভয় করেছিলেন সে তো জানি আমরা, এবং করতে হয়েছিল। তারপরেও কুন্তির মধ্যে যার জন্য তাকে সন্ধ্যাবেলায় আসতে হয়েছে মাথা নিচু করে, এবং ফিরিয়ে দিয়েছেন কর্ণ, নত মুখে চলে গেছেন। এখানেও কুন্তি কোনো প্রতিবাদ করেননি, মেনে নিয়েছেন তার কৃতকর্মের পরাজয়। তুমি এতদিন ধরো যে কর্ণকুন্তী সংবাদ পড়িয়েছ অনেককে, তো কোন দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছো? কর্ণকুন্তী সংবাদের মানে সমস্ত দিকটাই খুব নিবিড় পাঠ প্রয়োজন আছে। একটা সাহিত্য পাঠ করতে গেলে তার অনুপুঙ্খ পাঠটাই প্রয়োজন। ভাষা, ছন্দ, সংলাপ, প্রেক্ষাপট। আর যেহেতু এটা মহাভারত থেকে গ্রহণ করা হয়েছে, সেহেতু তুলনামূলক আলোচনারও একটা প্রয়োজন হয়। শুধুমাত্র রবীন্দ্রনাথের লেখাটাই যথেষ্ট নয়, পাশে মহাভারত রেখে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করতে করতে গেলে সেটাই মনে হয় আমার পক্ষে ভালো। আর কাউকে দুটি চরিত্রের কাউকেই কিন্তু সরিয়ে দেয়া যায় না। কর্ণ তার নিজের দিকে অটল, গাম্ভীর্যে প্রতিষ্ঠিত, আর কুন্তিও তার নারী সত্তায়, তার ব্যক্তিত্বে এবং তার স্নেহে, প্রেমে, পুত্র স্নেহের যন্ত্রণায় ক্ষতবিক্ষত একটা নারী, যিনি আমাদের প্রণাম আজও পেয়ে যাবে। চিরকাল কুন্তি আমাদের কাছে, রবীন্দ্রনাথের কুন্তি আমাদের কাছে প্রণম্যা। আর কর্ণ আমাদের হৃদয়ের মধ্যে চিরকাল থাকবেন। রবীন্দ্রনাথের কর্ণ দুটো চরিত্রই সমান্তরালভাবে অসাধারণ রবীন্দ্রনাথ করেছেন এই বই, তার এই নাট্যকাব্যে। একদম। কাকুকে আমরা একটা শেষ প্রশ্নই করব আজকের এপিসোডে, যে তোমার এই দীর্ঘ যে শিক্ষক জীবনে কর্ণকুন্তী সংবাদ পড়াতে গিয়ে তোমার এমনি কোনো অনুভূতি, নিজের যে অনুভূতি, নিজের কোনো অভিজ্ঞতা যেটা তুমি আমাদের ভিউয়ার্সের সাথে শেয়ার করতে চাও? রবীন্দ্রনাথকে পড়াতে গিয়ে তো অনেক অনুভূতি হয়, শুধু কর্ণকুন্তী সংবাদ না, যে কোনো সাহিত্য রবীন্দ্রনাথের হাত দিলেই আগে মানসিক প্রস্তুতিটা নিজেকে তৈরি করে নিতে হয়, যে আমি কিভাবে আমার বক্তব্যকে কত সুন্দরভাবে উপস্থাপনা করব, যেটা যাদের বলা হচ্ছে শিক্ষার্থীদের, তাদের মনের মধ্যে অন্তত রবীন্দ্রনাথ নামে এক মহান ব্যক্তিত্বের যে রূপ বা তার চিন্তন, সেটা তাদের মধ্যে ফুটে ওঠে, এটা দেখে থাকি। তাই জন্য প্রস্তুতিটা সেভাবেই নিই যে তারা যেন রাবীন্দ্রিক চেতনায় বিশ্বাসী হয়ে ওঠে, এমনভাবেই তার শব্দ নির্বাচন হবে। কারণ শিক্ষকতা করতে গেলে এটা সবার আগে প্রয়োজন, সেটা তো ভাষা নির্ভর, সাহিত্য তো ভাষা নির্ভর সম্পূর্ণ, সেই ভাষাটাকে তাদের হৃদয়ে গেঁথে দেওয়া। তাই এই দুটো চরিত্র আলোচনা করতে গেলে এরা যেন রবীন্দ্রনাথকে চিনতে পারে। আর
নাট্যকাব্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আসে, কোনটা কাব্যনাট্য, কোনটা গীতিনাট্য, কোনটা নাট্যকাব্য, কোনটা নৃত্যনাট্য, এগুলো কিন্তু আলোচনা করে দিতে হয় আমাদের। তা নাহলে নাট্যকাব্য বললে সে বুঝে যাবে এরকম নয়, তাদের বয়সটা অনেক কম, তো তাই প্রত্যেকটাই রবীন্দ্রনাথের এবং কোন পর্বে লিখেছেন, কাব্যনাট্যই বা কোন পর্বে লিখছেন, আর নৃত্যনাট্যটা একেবারে শেষ জীবনে এসে লিখলেন, হ্যাঁ মাঝখানে কাব্যনাট্যগুলো লেখা হয়েছে। তা সেইগুলো যখন লিখছেন প্রত্যেকটারই একটা বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরে তারপর যখন আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করি তখন সেই বিষয়টা আরো বেশি প্রাঞ্জল হয়ে ওঠে। কাকুকে অসংখ্য ধন্যবাদ। আজকে মানে এত ব্যস্ততার মধ্যেও কাকু আমাদের জন্য সময় বার করে আজকে এসেছে। আমি চাইবো আর একটা কোনো এপিসোড আমরা কাকুকে নিয়ে কোনো বিশেষ কোনো টপিক বেছে নিয়ে কাকুকে নিয়ে আমরা করবো, আমাদের খুব ইচ্ছা, টিমের তরফ থেকে আমি জানাচ্ছি। আর সকলে দেখবেন এপিসোড, আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এপিসোড। কাকুর কাছে আমি সেই সংবাদ পৌঁছে দেবো যে আমাদের ভিউয়ার্সরা কে কি বলছে, সেটা আমি অবশ্যই কাকুর কাছে পৌঁছে দেবো। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন সেলেব ক্রনিকলসে। আজকের জন্য শুভরাত্রি।